মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সে দেশের জাতীয় নিরাপত্তা কৌশল বা ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ঘোষণা করেছেন। এখন একজন প্রেসিডেন্ট তার দেশের জাতীয় নিরাপত্তা কৌশল বা নীতি যাই বলি না কেন সেটা ঘোষণা করবেন, তাতে কিছু অন্যের কিছু যায় আসে না। কিন্তু দেশটি যখন আমেরিকা, তখন এতে সবারই কোনো না কোনোভাবে যায় আসে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এজন্য কথা বলতে যুক্ত হচ্ছেন সিডনি থেকে অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের শ্রোতা এবং দর্শকদের অনেক ধন্যবাদ। তো যে বিষয়টা বলছিলাম যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা এনএসএস সংক্ষেপে বলা হচ্ছে, এইটা আসলে কি বা এটা আমেরিকার মানে কোনো পরিবর্তন হলো কিনা, কোনো আগের চেয়ে অন্য জায়গায় এলো কিনা, যদি একটু আপনি ব্যাখ্যা করেন। এটা ভালো একটা প্রশ্ন। আমরা সংক্ষেপে এনএসএসই বলি, লম্বা নামটা না সবসময় ব্যবহার করে এনএসএস বলি। এনএসএসটা এটা লেখেন মাইকেল অ্যান্টন বলে এক ভদ্রলোক। তিনি স্টেট ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের প্রধান, এবং তিনি এটা লেখেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি কিন্তু আবার ট্রাম্পের ম্যাগা যে মুভমেন্ট তার তাত্ত্বিক গুরু হিসেবে স্বীকৃত। এটা হলো একদিক। দ্বিতীয় হচ্ছে যে এখানে কিন্তু আরেকজনের নাম আমাদের বলতে হয়। তিনি হচ্ছেন জেডি ভ্যান্স। তিনি হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এখন আমাদের স্মরণে আছে যে জেডি ভ্যান্স কিন্তু এই বছরের ফেব্রুয়ারি মাসে ইউরোপে গিয়েছিলেন একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে। সেই কনফারেন্সটা হচ্ছে মিউনিক সিকিউরিটি কনফারেন্স। এখন সেই কনফারেন্সে যে তিনি যে বক্তৃতা দেন সেটা কিন্তু একটা সাংঘাতিক আলোড়ন সৃষ্টি করে ইউরোপে। ইউরোপ আশা করেনি যে জেডি ভ্যান্স তা ইউরোপকে এত কঠোর ভাষায় সমালোচনা করবে। সুতরাং এটা এবং সেই কঠোর ভাষায় যে সমালোচনাটা, সেটা কিন্তু আমরা এই এনএসএস ডকুমেন্টে দেখি। তার অর্থ হচ্ছে জেডি ভ্যান্স কিন্তু আকস্মিকভাবে ইউরোপে ফেব্রুয়ারি মাসে, তার মানে ইনগুরেশনের অভিষেকের, প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের মানে 1 মাস বা 1.5 মাস পরে যে হঠাৎ করে কিছু বলেনি, এটা একটা সুপরিকল্পিত ট্রাম্পের একটা পরিকল্পনা। সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হয়। অন্ততপক্ষে এর যে ভাষা এবং যে ফেস ভ্যালু, সেটা দেখে আমাদের অবশ্যই একে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এই পেপারটা বাস্তবায়ন করা সম্ভব কিনা, সেখানে আমার অনেক দ্বিধা আছে। দ্বিধা এই কারণে যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মেয়াদ আছে আর মাত্র 3 বছর। এই মেয়াদের ভেতরে ডোনাল্ড ট্রাম্পকে ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে এই মিড টার্ম ইলেকশনে, যেখানে সিনেটের সদস্যদের নির্বাচিত করা হয়। এখন সেখানে ডোনাল্ড ট্রাম্পের শত্রুর তো আমেরিকায় অভাব নেই। তার ক্যাবিনেটের ভেতরে 2 শত্রু আছে, মুখ্য 2 শত্রু। একজন হচ্ছে মার্কো রুবিও, যে স্টেট ডিপার্টমেন্টের প্রধান, আর একজন হচ্ছে পিট হেগজেট, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওয়ারের প্রধান। এরা দুজনই হচ্ছে যুদ্ধবাজ, এরা দুজনই হচ্ছে নিওকন, এবং এরা ডোনাল্ড ট্রাম্পের যে নীতি বা যেটা এনএসএস এ প্রকাশ করেছে সেটার সমর্থন করে না। তারা এটাকে যেভাবেই হোক না কেন এটাকে আন্ডারমাইন করার চেষ্টা করবে, এটাকে যেন বাস্তবায়িত না হয় তার চেষ্টা করবে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি সিনেটের দিকে দেখেন, তাহলে অধিকাংশ সিনেটররাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই নীতির বিরোধিতা শুরু করেছে অলরেডি। ইউরোপের কথা বাদে দিলাম, ইউরোপের তো এই নিওকনরা ভর্তি, এবং প্রো আটলান্টিক যে আতাত আছে ইউরোপ এবং আমেরিকার মধ্যে, সেখানে এই আতাতটাকেই তারা বেশি গুরুত্ব দিয়ে দেখে। সেই কারণে সেখানেও বিরোধিতার সংখ্যা কিন্তু কম নয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি ওই ডকুমেন্টের মানে সারমর্মে যাওয়ার আগে আরেকটা আমি একটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এই ডকুমেন্টের পাশাপাশি কিন্তু আরেকটা ডকুমেন্ট প্রকাশ পেয়েছে, এবং সেটা প্রকাশ করেছে ডিফেন্স ওয়ান নামে একটা প্রভাবশালী আমেরিকান পত্রিকা। এই 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 সেই মানে বিকল্প একটা
দলিল বা এনএসএস যে ডকুমেন্ট, সেখানে আমরা ভিন্ন একটা রিডিং পড়ছি। ভিন্ন ঠিক বলা যায় না, কিন্তু এর সাথে ডোনাল্ড ট্রাম্পের এই সরকারিভাবে তৈরি করা এনএসএস ডকুমেন্টে কিছু মিল আছে। আমি মিলটা ধরিয়ে দিই। সেই ডকুমেন্টে বলা হচ্ছে যে এই G7 বা বিশ্বের 7টা বৃহৎ দেশ অর্থনৈতিক দিক থেকে দেশকে নিয়ে যে G7 আছে সেটা কাজ করছে না, কারণ সেখানে চীন নেই, সেখানে রাশিয়া নেই। সিকিউরিটি কাউন্সিল জাতিসংঘের সেটাও কাজ করছে না, সেটাও এফেক্টিভ না। তাহলে কি করতে হবে? ডোনাল্ড ট্রাম্প ওই ডকুমেন্টে সে বলছে যে আমরা নতুন করে একটা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করব, এবং সেই কমিটিতে থাকবে 5টা দেশ বা 5টা দেশের রাষ্ট্রপ্রধান। এক হচ্ছে আমেরিকা, এবং আমেরিকা ওই 5টা দেশের যে কমিটি হবে তার প্রধান হিসেবে থাকবে সবসময়, তাকে রিপ্লেস করা যাবে না। এটা হচ্ছে এক, সে হবে সভাপতি। দ্বিতীয় দেশ হিসেবে থাকবে রাশিয়া, তৃতীয় হচ্ছে চীন, চতুর্থ হচ্ছে জাপান, এবং পঞ্চম হচ্ছে ইন্ডিয়া। এইরকম একটা কংগ্লোমারেট, একটা দেশ গোষ্ঠী নিয়ে ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করছে এই কারণে যে সে মনে করে যে ইউরোপের যে G7 কান্ট্রিজ নিয়ে যেটা আছে সেটা কাজ করছে না, জাতিসংঘ কাজ করছে না। সুতরাং এটা একটা বিকল্প, একটা পথ। এটা খুবই ইন্টারেস্টিং এই কারণে যে এখানে লক্ষ্য করে দেখেন যে দুই সাইডকে এখানে নেওয়া হয়েছে। একটা হচ্ছে চীন এবং রাশিয়া, আর একদিকে হচ্ছে আমেরিকা এবং জাপান, এবং এর মধ্যে এমন একটা দেশ আছে যে এদিকেও যেতে পারে। তাহলে অধ্যাপক খান, আমি একটু ইন্টারাপ্ট করি। তাহলে এইখানে আমি দেখছি যে যে আগের এখন যে সিকিউরিটি কাউন্সিল আছে তার যে 5 সদস্য, তার মধ্যে একটি হচ্ছে ব্রিটেন, একটি রাশিয়া, তাহলে এই ইউরোপকে রিপ্লেস করছে আসলে এশিয়া। তাহলে এশিয়ার 3টে দেশকে ট্রাম্পের এই মানে পরিকল্পিত বিষয়ে 3টে দেশকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে চীন, জাপান এবং ভারত, 3টে দেশকে নেওয়া হয়েছে। তাহলে কি এই ইউরোপ পুরোপুরি মানে বিশ্ব যে মোড়লি, সেই মোড়লগিরি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। ট্রাম্প কিন্তু সেটাই চায়। ট্রাম্প ইউরোপকে ঘৃণা করে, ইউরোপ ট্রাম্পকে ঘৃণা করে এই কারণে যে ট্রাম্প আশা করছে যে ইউরোপ এতদিন ধরে যে গণতন্ত্র বা তার যে সমস্ত নীতিগুলোর জন্য আমরা ইউরোপকে শ্রদ্ধা করি বা তাকে সম্মান করি বা করতাম, সেই ইউরোপ আজ আর নেই। সেখানে বাক স্বাধীনতা নেই। সেখানে আপনি ধরেন ফ্রান্সের লেপেনকে শায়েস্তা করার চেষ্টা করছে ম্যাক্রন, এডিএফকে, জার্মানির এডিএফকে জার্মানির চ্যান্সেলর চেষ্টা করছে যেভাবে হোক তারা যেন নির্বাচনে না যেতে, যদিও তারাই হচ্ছে সবচেয়ে পপুলার বা জনপ্রিয় দল। ব্রিটেনে একই অবস্থা। অর্থাৎ ইউরোপের প্রতিটা দেশ সেই বাক স্বাধীনতা থেকে শুরু করে ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার, এই যে বক্তব্যগুলো দিয়ে ইউরোপকে আমরা চিনি, এবং সেই জন্যে ইউরোপের গৌরব এবং গরিমা সেটা কিন্তু এখন আর নেই, এবং সেটা অন্ততপক্ষে ডোনাল্ড ট্রাম্প অনুভব করছে। সেই কারণে ইউরোপ থেকে সে সরে এসে, আরেকটা কারণ হচ্ছে অর্থনীতি। ইউরোপের প্রতিটা দেশে এখন একটা ডিপ্রেশনের ভেতর দিয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে। সুতরাং ইউরোপের ভবিষ্যৎ যে অন্ধকার, এটা ডোনাল্ড ট্রাম্প কেবল না, অনেকেই সেটা বলছে। এবং ইউরোপের রিসোর্স বলতে যেটা বোঝায়, সেটা তো ইউরোপের তেমন কিছুই নেই। সে তো সব অন্যান্য দেশের উপরেই সে নির্ভরশীল, হয় মধ্যপ্রাচ্য অথবা রাশিয়ার তেল এবং গ্যাস, অথবা ভারত অথবা আমেরিকা। এইভাবেই কিন্তু ইউরোপ টিকে আছে এতদিন, এবং আমেরিকার ঘাড়ে চড়ে ইউরোপ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। সুতরাং এই জায়গাটা ডোনাল্ড ট্রাম্প অনুভব করে, এবং এটা টিকিয়ে রাখার জন্য আমেরিকাকে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এটা তো এমনি সহজভাবে আসে না। এই অর্থ ব্যয়টাকে সে সংকুচিত করতে চায় আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে সে ইউরোপ থেকে সরে এসে সে দেখছে যে এশিয়ার জিডিপি, হোল এশিয়ার যদি ধরি, তাহলে তার জিডিপি হচ্ছে 51% পৃথিবী। সুতরাং এটা একটা হিউজ ব্যাপার, একটা সাংঘাতিক ব্যাপার। সুতরাং এইখানে ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে এইখানেই আমার মনোযোগটা
নিবিষ্ট করা এবং এই দেশগুলোর সাথে মিলে আলোচনা করা। সেই কারণেই তিনি এটা করছেন এবং তিনি অর্থনীতির উপরে গুরুত্ব দিচ্ছেন, তিনি ব্যবসা বাণিজ্যের উপরে গুরুত্ব দিচ্ছেন, যতটুকু না আদর্শ, যতটুকু না ডেমোক্রেসি, গণতন্ত্র, এই সমস্ত যে সমস্ত কথাগুলো ইউরোপ বলে থাকে তার থেকে তিনি সরে আসতে যাচ্ছেন। সেই জন্যেই একটা শিফট চলছে, একটা স্থানান্তরণ চলছে ইউরোপ থেকে এশিয়ার দিকেই তাকাতে বলছে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে যদি আরেকটু এশিয়া থেকে যদি আরেকটু ছোট পরিসরে আসি, যে দক্ষিণ এশিয়া নিয়ে আসলে এই এনএসএস বা ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে কি বলা হয়েছে? সেখানে কি দক্ষিণ এশিয়ার কোনো গুরুত্ব আছে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান। একটা জিনিস আমি আগেই বলে রাখি, ডোনাল্ড ট্রাম্পের কাছে বাণিজ্য হচ্ছে দুই ধরনের। এক ধরনের বাণিজ্য হচ্ছে ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্য, আর একটা হচ্ছে ফেয়ার ট্রেড। এই ফেয়ার ট্রেড আর ফ্রি ট্রেড সম্পর্কে আমাদের যে ধারণাটা, সেটা আমরা অনেক ক্ষেত্রে এটা বুঝি না। এই কারণে বুঝি না, যেমন ধরেন ফ্রি ট্রেড কি? ফ্রি ট্রেড হচ্ছে চীন যা কিছু উৎপাদন করে তার প্রতিটা পণ্য সে অন্য দেশে রপ্তানি করতে পারে, তার পরিমাণগত কোনো লিমিট নাই। এবং একইভাবে চীনও অন্য দেশ থেকে আমদানি করতে পারে যত পরিমাণে সম্ভব। সুতরাং এটাকে বলে ফ্রি ট্রেড। এই ফ্রি ট্রেডটা ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছে না এই কারণে সে মনে করছে এই ফ্রি ট্রেডের কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সে নতুন একটা কনসেপ্ট দাঁড় করিয়েছে, সেটা হচ্ছে ফেয়ার ট্রেড। ফেয়ার ট্রেডটা হচ্ছে যে আমেরিকা দেখবে যে এই বাণিজ্যের মাধ্যমে তার উপকার হচ্ছে না অপকার হচ্ছে। তো সে দেখছে যে তার অপকার হচ্ছে, কারণ তার ম্যানুফ্যাকচারিং চলে যাচ্ছে বাইরে। হ্যাঁ, তো সেই কারণে সে বলছে যে আমি এই ট্রেডটাকে, বাণিজ্যটাকে ফেয়ার করার জন্যে আমি এই ট্যারিফ বসাবো, আমি এটা করব, ওটা করব, আমি শক্তি প্রয়োগ করব। এইভাবে আমি আমেরিকার যে অবস্থাটা বাণিজ্যের ক্ষেত্রে আছে, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে, সেটাতে আমি পরিবর্তন আনবো। এখন দক্ষিণ এশিয়ার কথা বলি। দক্ষিণ এশিয়ার দেশগুলো সম্পর্কে আপনি বলেছেন, দক্ষিণ এশিয়ার পাকিস্তান সম্পর্কে ওই দলিলে মাত্র একবার উল্লেখ আছে, এবং সেই উল্লেখটা হচ্ছে এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প সেখানে বলছেন যে আমি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধটা বন্ধ করেছি। এই কনটেক্সটেই মাত্র পাকিস্তানের নাম এসছে। ভারতের নাম এসছে 4 বার। সেই 4 বারের ভেতরে ভারতকে সে দেখছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক যে কংগ্লোমারেট আছে, যে মানে একটা জোট গঠন করা হয়েছে, এবং কোয়াড বলে নামে যে জোট গঠন করা হয়েছে, সেইটার উপরে সে এমফেসিস দিচ্ছে। তার মানে আপনি লক্ষ্য করে দেখেন যে দক্ষিণ এশিয়ার কনসেপ্টটাকে সে বাইপাস করার চেষ্টা করছে। আর এমনিতেও কিন্তু আমি নিজে মনে করি যে দক্ষিণ এশিয়ার কনসেপ্টটা অত্যন্ত বায়বীয়। এই কারণে দেখেন, ভৌগোলিকভাবে আমি যদি ধরি, তাহলে দক্ষিণ এশিয়া বলে কি আছে? আমি কি আফগানিস্তানকে দক্ষিণ এশিয়ার ভেতরে ধরবো? আমি মনে করি সেখানে বিতর্ক থাকতে পারে। আফগানিস্তানকে বরঞ্চ মধ্য এশিয়ার দেশগুলোই তাকে অন্তর্ভুক্ত করতে চায়। আর একটা ঐতিহাসিক কারণ আছে আফগানিস্তান কেন ওই অঞ্চলের ভেতরেই পড়ার সম্ভাবনা বেশি। 1895 সালে ব্রিটেন এবং রাশিয়ার সাথে একটা চুক্তি হয়, সেটাকে বলে পামির বর্ডার সিকিউরিটি প্রোটোকলস। এই প্রোটোকলটা এই কারণে করা হয়েছিল যে তখন রাশিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটা যুদ্ধ চলছে, দ্য গ্রেট গেম নামে যেটাকে আমরা জানি, এবং সেটাকে বন্ধ করার জন্যে এবং আফগানিস্তানকে একটা বাফার একটা দেশ হিসেবে সেখানে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং একটা বাফার মানে একটা নিউট্রাল দেশ, সেখানে কেউ মাতব্বরি করবে না, না ব্রিটেন না রাশিয়া। সুতরাং এই দেশটাকে কোথায় তার লোকেশন বা তার অবস্থান বা তার ঠিকানা সে সম্পর্কে ডাউট সৃষ্টি হয়েছিল ওই সময়, এবং সেটা এখনো আছে। এবং সবাই ধরেই নেয় যে আফগানিস্তান হচ্ছে মধ্য এশিয়ার একটা পার্ট। অন্য দিক থেকে আপনি মায়ানমারকে ধরেন, মায়ানমার কি দক্ষিণ এশিয়ার ভেতরে? আমি মনে করি না, কারণ মায়ানমার ইতিমধ্যে আসিয়ানের সদস্য, এবং যদিও মায়ানমারের সাথে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বা অন্যান্য দেশগুলোর অনেক সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কগুলো যথেষ্ট ঘনিষ্ঠ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সে আসিয়ানের সাথে বিলং করে দক্ষিণ পূর্ব এশিয়াতে। এখন ভারত সম্পর্কে
আমেরিকার যে ধারণাটা সেটা হচ্ছে যে ভারতকে সে ওই দক্ষিণ এশিয়া থেকে ছিন্ন করে সে ইন্দো প্যাসিফিক এরিয়াতে নিয়ে যেতে চায়, কারণ সেখানেই সে মনে করে তার গুরুত্ব। ভারত মহাসাগর আছে ঠিকই আছে, কিন্তু যদি ভারতকে যদি সে ওই বলয়ে নিতে পারে, এবং সে নিয়েছে কিছুটা কোয়াডের কারণে, তাহলে ভারত মহাসাগরের উপরে আমেরিকা যদি কিছু করতে চায় তাহলে সেটা পারবে। ভারত ব্রিক্সের একজন মেম্বার সদস্য, তার মানে ভারতের সাথে চীন এবং রাশিয়ার একটা সম্পর্ক আছে, সেটাও আমেরিকা এক্সপ্লয়েট করতে পারে। ভারতের সমৃদ্ধি এবং তার যে খনিজ দ্রব্য থেকে শুরু করে তার যে সম্পদ, সেটা আমি যদি পাকিস্তানের সাথেও তুলনা করি তাহলে অনেক বেশি। সুতরাং সম্ভাবনার দিক থেকেই যদি আমি ভাবি, তাহলে ভারত কিন্তু অনেক বেশি সম্ভাবনার একটা দেশ। আপনি যদি একটা লং টার্মে চিন্তা করেন, একটা দীর্ঘমেয়াদী একটা চিন্তা করেন, ধরেন 50 বছর ধরে, তাহলে আমি ভারতকে নিব না আমি পাকিস্তানকে নিব? ইতিমধ্যে পাকিস্তানের সাথে কিন্তু একটা চুক্তি হয়েছে, F-16 যে বিমান, যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানটাকে তার জন্য যে সমস্ত সরঞ্জাম প্রয়োজনীয় এবং তাকে আধুনিক করে আমেরিকার এয়ারফোর্সের সাথে মানে ট্যাগ করা বা সেটাকে মিলিয়ে বা কম্প্যাটেবল করার জন্য আমেরিকার সিনেট পাশ করেছে প্রায় $500 মিলিয়ন একটা প্রজেক্ট, এবং সেটা করছে। অন্যদিকে আপনি ভারতকেও কিন্তু সে বঞ্চিত করছে না আমেরিকা। ভারতকে সে এখন একটা মিসাইল সিস্টেম দিচ্ছে যেটাকে বলে জ্যাভেলিন। তো ভারতের সাথে এটা চুক্তি হয়েছে, এটা একটা ছোট চুক্তি, আর আমার মনে হয় যে $85 মিলিয়ন একটা চুক্তি, কিন্তু তারপরেও এটার একটা গুরুত্ব আছে। সুতরাং আমেরিকা এখন পর্যন্ত যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে পাকিস্তানকে খুব একটা যে রাগান্বিত করা না, বা তাকে তার ভেতরে কোনো উষ্মার জন্ম যেন না হয় আমেরিকার প্রতি, সেটা দেখছে। আবার অন্য দিক থেকে তার মূল ফোকাসটাই হচ্ছে কিন্তু ভারত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস লক্ষ্য করার ব্যাপার পাকিস্তান সম্পর্কে, যে আপনি দেখেন পাকিস্তানের সাথে চীনেরও ভালো সম্পর্ক, আমেরিকারও ভালো সম্পর্ক। এখন এই দুই সম্পর্ক কিন্তু এক সময় না এক সময়ে একটা সংঘাতের দিকে যাবে। এই কারণে যে চীনকে যতই আমেরিকা বলছে যে হ্যাঁ সেটা একটা ব্যালেন্স করা, একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সের দিকে নিয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য করা, তার সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা, সবই আছে, কিন্তু একটা জায়গায় যে কিন্তু চীন এবং আমেরিকা কিন্তু চীনকে তার প্রতিপক্ষ এবং বড় প্রতিপক্ষ হিসেবে দেখে। সুতরাং এই প্রতিপক্ষ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে এবং যথেষ্ট ঘনিষ্ঠ বন্ধুত্ব, সেটা কি আমেরিকা খুব ভালো চোখে দেখবে? সুতরাং এমন একটা পর্যায়ে আসতে পারে যখন পাকিস্তানকে আমেরিকা বলতে পারে যে দেখো, তুমি হয় আমাকে নিবে অথবা চীনকে নিবে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেটা আমরা জানি না। সুতরাং ওই হ্যাঁ বলুন। সেক্ষেত্রে আমি যদি আসি যে আমেরিকা তো পাকিস্তানকে বলতে পারে, সেটা একটা বিষয়। এখন এই বিষয়ে যদি আমাদের অবস্থানের কথা বলি, যে ট্রাম্পের ওই নতুন নীতিতে বাংলাদেশের কি খুশি হওয়ার বা চিন্তিত হওয়ার মতো কোনো বিষয় আছে সেখানে? যদি একটু বিস্তারিত আমাদের বিষয়টা বলেন। আমার মতামত হচ্ছে যে বাংলাদেশ নিয়ে আমার মনে হয় যে ট্রাম্প খুব একটা বেশি চিন্তিত না বা চিন্তা করে না। বাংলাদেশের যে জিও স্ট্র্যাটেজিক বা ভূকৌশলগত যে অবস্থান সেটা আছে ঠিকই, সেটা আমেরিকার মাথায় যে নেই তা না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এমন একটা মানুষ যার ইগো আছে। আপনি লক্ষ্য করে দেখেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় অ্যান্টি বাইডেন একটা প্ল্যাটফর্মে কথা বলে, কারণ সে মনে করে যে বাইডেন তার নির্বাচনকে ভণ্ডুল করে দেয়, তার জয়ী হওয়ার জন্য যত রকমের বাধা বিপত্তির সৃষ্টি করার সেটা বাইডেন করেছে এবং ডেমোক্রেটিক পার্টি করেছে। এবং সেখানে রাশিয়ার সাথে রাশিয়া গেট নামক কেলেঙ্কারি করে, হ্যাঁ রাশিয়ার সাথে ট্রাম্পের ষড়যন্ত্র আছে, বন্ধুত্ব আছে, সেই কারণে রাশিয়া আমাদের নির্বাচনে নাক গলাচ্ছে বা ইন্টারভিন করছে, এই সমস্ত বলে কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল 2020 সালের নির্বাচনে, যে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত রাগান্বিত হয়েছিল এবং মনে করেছিল যে তার বিজয়টা ছিনিয়ে নিয়েছে বাইডেন। এখন বাইডেনের সাথে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সম্পর্ক ঘনিষ্ঠ। আপনার নিশ্চয়ই মনে আছে যখন বাংলাদেশে একটা পট পরিবর্তন হলো, রাজনৈতিক পট পরিবর্তন, তখন আমাদের প্রধান উপদেষ্টা
আমেরিকায় গেলেন এবং বাইডেন তাকে জড়িয়ে ধরলো এবং একটা অত্যন্ত ঘনিষ্ঠপূর্ণ একটা সম্পর্কের একটা বহিঃপ্রকাশ আমরা সেখানে লক্ষ্য করলাম। সুতরাং এটা কিন্তু বাইডেন কিন্তু কখনো মানে ক্ষমা করে না ওই অর্থে, সে এটাকে মনে রাখে। আপনার মনে আছে যে যখন জেলেনস্কির সাথে যখন ডোনাল্ড ট্রাম্পের একটা বাক বিতর্ক হচ্ছে, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে বলছে, জেলেনস্কি তুমি তো 2024 সালের নির্বাচনে 2020 সালের নির্বাচনের সময় তুমি কামালা হ্যারিসের পক্ষে ক্যাম্পেইন করতে তুমি এখানে এসেছিলে কেন? সুতরাং লক্ষ্য করে দেখেন যে মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত কি বলে ভিন্ডিকটিভ যেটাকে বলে, সে কিন্তু তার শত্রুকে চিহ্নিত করতে পারে এবং তা নিয়ে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এখন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আছে, আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প খুব উৎসাহী হয়ে কোনো কিছু করবেন বা কোনো স্ট্র্যাটেজি ইয়ে নেবেন, এবং সেটা ডকুমেন্টও নেই কিন্তু এই এনএসএস ডকুমেন্টে। সুতরাং বাংলাদেশ যেভাবে আছে সেইভাবে হয়তো থাকবে। তার আমেরিকার জিও স্ট্র্যাটেজিক কিছু ইন্টারেস্ট আছে অবশ্যই, সেটা বিশেষ করে আমাদের পোর্ট, চট্টগ্রাম পোর্ট এবং সেন্ট মার্টিন দ্বীপ এবং মহেশখালী এলাকা নিয়ে তারা একটা রিসোর্ট টাইপের একটা কিছু বা এরকম করার একটা পরিকল্পনা হয়তো থাকতে পারে, আমি ঠিক নিশ্চিত না এ ব্যাপারে। কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হয় যে বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প তেমন ভাবছেন না, বা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ভাবছেন না, সেটা হয়তো আরেকটু পরিষ্কার হবে সামনের বছরে, যখন তিনি আরেকটু ম্যাচিওর পর্যায়ে যাবেন আর তার প্রেসিডেন্সি আরেকটু প্রস্ফুটিত হবে যদি বলতে পারি। তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো এই যদি এক কথায় বলি যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার জন্য, যদি আমি আপনাকে জাস্ট শেষ প্রশ্ন হিসাবে বলি যে তাদেরকে এই বিষয়ে কি ধরনের চিন্তিত হওয়ার বা খুশি হওয়ার কি হতে পারে দক্ষিণ এশিয়ার বিষয়ে? চিন্তিত হচ্ছে যে ধরেন দক্ষিণ এশিয়ার, আগেই বলেছি আমি, এই কনসেপ্টটা কিন্তু খুবই একটা বায়বীয়। আমাদের এককালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান কিন্তু একটা সংগঠন করার চেষ্টা করেছিল, একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিল সার্ক নামে, সেটা কাজ করেনি। সুতরাং প্রত্যেকটা দেশ দক্ষিণ এশিয়াতে ভিন্ন। যেমন ভারতে গণতন্ত্র আছে, অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও তো অনিশ্চিত একটা অবস্থা আছে। নেপালে একই অবস্থা, সিকিম, ভুটান একই অবস্থা, পাকিস্তানের অবস্থা তো একই। আমি যদি মিয়ানমারকেও এখানে অন্তর্ভুক্ত করি, তাহলে সেখানেও তো একটা সামরিক শাসন হচ্ছে, এবং সেটা কি হবে আমরা জানি না। সুতরাং দক্ষিণ এশিয়ার কনসেপ্টটাই কিন্তু মানে ভারতকে কেন্দ্র করে, এবং ভারতকে যদি আমেরিকা, এবং সেটা অনেক দূর এগিয়ে গেছে সেটাই কোয়াডের কারণে, যদি ইন্দো প্যাসিফিকের দিকে টেনে নিতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার ওই অর্থে কোনো মূল্য থাকে না। ওই অর্থে আমি বলছি, আপেক্ষিক অর্থে, তুলনামূলকভাবে। সুতরাং আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের এই ডকুমেন্ট, এই দলিল নিয়ে মাথা ব্যথার কোনো কারণ আমি দেখি না। কিন্তু এখানে প্রত্যেকটা দেশকে একটু ফ্লেক্সিবল হতে হবে। আমেরিকার সাথে সম্পর্কটা যদি গুরুত্বপূর্ণ হয়েই থাকে, তাহলে কিছু ছাড় দিতে হবে, এবং সেখানে কিন্তু বাণিজ্যটা কিন্তু প্রধান হবে। ওই বাণিজ্যের ব্যাপারটা এখন প্রত্যেকটা দেশের উপরে কিন্তু আমেরিকা ট্যারিফ দিয়েছে, এবং ট্যারিফটা নেগোশিয়েট করে অনেকেই উপকৃত হয়েছে। আমাদের বাংলাদেশও কিছুটা তাদের মানে দুশ্চিন্তার লাঘব হয়েছে, এত বেশি ট্যারিফ দেয়নি, পাকিস্তানের উপরে এত বেশি ট্যারিফ না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের ভেতর দিয়ে যাচ্ছে, এবং সেটা কি হয়, আমাদের দেশগুলোর ভাবনা কি, কোন দিকে যায়, সেটা আমি মনে করি সামনের বছরে সেটা কিছু একটা রূপরেখা আমরা পেতে পারি। ধন্যবাদ অধ্যাপক খান। আপনার কাছ থেকে আমরা মার্কিন সামরিক যে কৌশল প্লাস আপনার জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে অনেক কিছু শুনলাম। দেখা হবে পরের কোনো পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকুন।